Hello my dear students, welcome to algebra class. In this class we will do exercise 3.5 math number 14 to 20 page 76 to 77. Math number 14. A can do a work in P days and B can do it in 2P days. They started to do the work together, and after some days A left the work unfinished. B completed the rest of the work in R days. In how many days was the work finished? তাহলে একটা কাজ এ করতে পারে বি দিনে, বি করতে পারবে 2P দিনে। কিছুদিন পর এ চলে যাওয়ার পরে বি বাকি কাজটা 8 দিনে করলো। তাহলে টোটাল কত সময় লেগেছিল? তাহলে আমরা যদি টোটাল সময়টা টি সময় ধরি, লেট দ্য ওয়ার্ক ওয়াজ ফিনিশড ইন টি ডেজ, তাহলে দেন বি ডিড দ্য ওয়ার্ক টি ডেজ, কারণ বিটা কিন্তু সম্পূর্ণ, আমরা যদি টোটাল সময়টা যেটা আমাদের বের করতে বলেছিল সেই টোটাল সময়টা যদি টি ধরি, তাহলে বি কিন্তু সম্পূর্ণ সময় ছিল। এ চলে গিয়েছিল কিন্তু বি সম্পূর্ণ সময়টাতেই কাজ করেছিল, তাহলে বি কিন্তু টি সময় ধরেই কাজটা করবে। দেন বি ডিড দ্য ওয়ার্ক টি ডেজ, বি টি সময় ধরেই কাজ করেছিল, কিন্তু এ যেহেতু 8 দিন এ চলে যাওয়ার পরে বাকি কাজ বি 8 দিনে করেছিল, অর্থাৎ এ ডিড দ্য ওয়ার্ক টি মাইনাস আর ডেজ, অর্থাৎ যে 8 দিনে বি কাজটা শেষ করেছিল সেখান থেকে এর সময়টা বাদ দিতে হবে, অর্থাৎ টি মাইনাস এ ডিড দ্য ওয়ার্ক টি মাইনাস আর ডেজ, অর্থাৎ 8 দিন আগেই এ কিন্তু কাজ ছেড়ে চলে গিয়েছিল। এ লেফট দ্য ওয়ার্ক, পরে বি কমপ্লিট দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ক ইন আর ডেজ, সুতরাং এ ডিড দ্য ওয়ার্ক টি মাইনাস আর ডেজ, অর্থাৎ এর সময় এ টি মাইনাস আর সময়ে কাজটা করেছিল। টোটাল সময় থেকে এই আরটা বাদ দিলেই এর সময় চলে আসবে টি মাইনাস আর ডেজ। এখন আমরা বের করব যে বি এই টি দিনে কত অংশ কাজ করেছিল এবং এ এই টি মাইনাস আর ডেজে কত অংশ কাজ করেছিল। তাহলে আমরা এখানে লিখতে পারি এর অংশটা, এ ডাজ ইন পি ডেজ ওয়ান পার্ট অফ দ্য ওয়ার্ক, অর্থাৎ পি দিনে কিন্তু সম্পূর্ণ কাজটাই করে, সেখান থেকে আসবে এক দিনে কত করে। নাও এ ডাজ ইন ওয়ান ডে 1/p অফ দ্য ওয়ার্ক, অর্থাৎ পি দিনে যদি সম্পূর্ণ কাজ করে তাহলে একদিনে করবে 1/p অফ দ্য ওয়ার্ক। উপরে একটা লাইন লিখতে পারো যে এ ডাজ ইন পি ডেজ ওয়ান পার্ট বলতে সম্পূর্ণ। আমি আবার বলি, ওয়ান পার্ট বলতে যখনই এখানে ফ্র্যাকশন থাকবে এখানে সম্পূর্ণ অংশ কিন্তু ওয়ান বোঝাবে। ওয়ান পার্ট বলতে তাহলে এ ডাজ ইন পি ডেজ ওয়ান পার্ট অর ফুল অফ দ্য ওয়ার্ক অ্যান্ড দেন অতএব এ ডাজ ইন ওয়ান ডে, তাহলে 1/p অফ দ্য ওয়ার্ক আসবে। তাহলে একদিনে যদি 1/p ওয়ার্ক আসে তাহলে সে টি মাইনাস আর দিনে কাজ করেছিল, সেক্ষেত্রে এটা মাল্টিপ্লিকেশন হয়ে টি মাইনাস আর বাই পি অফ দ্য ওয়ার্ক, অর্থাৎ টি মাইনাস আর দিনে সে এত অংশ কাজ করেছিল। অনুরূপভাবে বির ক্ষেত্রে আমরা লিখতে পারি এই যে বি ক্যান ডু ইন 2p ডেজ, সুতরাং বি ডাজ ইন 2p ডেজ ওয়ান পার্ট অফ দ্য ওয়ার্ক, আর 1 দিনে করবে 1/2p অফ দ্য ওয়ার্ক। আর টি টোটাল কাজ করেছিল টি দিন, অর্থাৎ সম্পূর্ণ সময় সে কাজ করেছিল, তাহলে টি ডেজে সে কাজ করবে t/2p অফ দ্য ওয়ার্ক। যেমন এ টোটাল কাজ করেছিল এত পার্ট এবং বি টোটাল কাজ করেছে এত পার্ট। এখানে এ আর বি ছাড়া আর কিন্তু কেউ কাজ করেনি, তার মানে এর কাজের অংশ এবং বির কাজের অংশ এই দুইটাই অ্যাড করলেই আমরা পাবো ফুল কাজের অংশ পাবো। তার মানে এইটার সাথে এটা যদি যোগ দেই, অ্যাডিশন করে আমরা লিখতে পারি 1, কারণ এটা মিলেই সম্পূর্ণ কাজ বোঝাবে। এর কাজের অংশ এতটুকু, সে টি মাইনাস আর দিনে কাজ করেছিল, এবং বি কাজের অংশ এতটুকু, সে টি দিনে কাজ করেছিল। এই টোটাল দুইটা অ্যাড করলেই আমরা ফুল কাজ পেয়ে যাব। সুতরাং ফুল কাজ বলতেই 1 বোঝাবে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চিন। তাহলে এটা এর কাজের অংশ, এটা বির কাজের অংশ, দুটো অ্যাড করলে ফুল 1 পার্ট বোঝাবে।
আমাদের বের করতে হবে টোটাল টাইম, যেটা আমরা টি ধরে নিয়েছিলাম। এখানে টিটার ভ্যালুটা বের করতে পারলেই আনসারটা চলে আসবে। তো প্রথমে আমরা 2p এলসিএম নেওয়ার কারণে এখানে 2 থাকবে, 2 এর সাথে t মাইনাস আর মাল্টিপ্লিকেশন করলে 2t মাইনাস 2r, এরপরে প্লাস টি আসবে কারণ 2p এর সাথে 2p ডিভিশন করলে 1 হবে, 1 এর সাথে t মাল্টিপ্লিকেশন করলে t থাকবে। এরপরে 2t থেকে 2টির সাথে প্লাস টি অ্যাড করলে 3t মাইনাস 2r, এরপরে ক্রস মাল্টিপ্লিকেশন হবে। যেহেতু টি এর ভ্যালু বের করব, তো টি এর এক্সপ্রেশন বাদে সব এক্সপ্রেশন রাইট সাইডে চলে আসবে। এরপরে যদি আমরা এখানে 3 দ্বারা ডিভাইড করি তাহলে টি এর ভ্যালু পাবো 2/3 ইন্টু পি প্লাস আর। দিস ইজ আওয়ার রিকোয়ার্ড আনসার। ফিফটিন নাম্বার, 10 persons can do a work in 7 days by working 6 hours a day. Working how many hours per day can 14 persons finish the work in 6 days? তাহলে একটা কাজ 10 জন লোক 7 দিনে 6 ঘন্টা করে সে করতে পারে, 6 ঘন্টায় কাজটা করে। 10 জন লোক 7 দিনে 6 ঘন্টা একটা কাজ করে, তাহলে সেই কাজটাই 14 জন এখানে লোক সংখ্যা বাড়িয়ে দেওয়া হয়েছে এবং আগে ছিল 7 দিন, এখন দেওয়া হয়েছে 6 দিন। তাহলে সময়টা কত লাগবে? আগে প্রতিদিন 6 ঘন্টা কাজ করতো, এখন কত ঘন্টা করে, তাহলে ওই কাজটা কমপ্লিট করার জন্য কত সময় লাগবে প্রতিদিন। আগে 10 জন লোক 7 দিনে 6 ঘন্টা কাজ করতো, তাহলে এখন 14 জন 6 দিনে ওই কাজটা করতে তার প্রতিদিন কত সময়, কত আওয়ার্স তাকে করতে হবে, এটা বের করতে হবে। তাহলে আমরা প্রথমে বের করব যে 10 জন লোক 7 দিনে 6 ঘন্টা কাজ করে একটা কাজ যদি করে, তাহলে একদিনে একজন লোক একদিনে 1 ঘন্টা কতটুকু কাজ করবে। এবং এক্ষেত্রেও আমরা টাইমটা ধরে নিয়ে যে টি টাইমে এই কাজটা তারা প্রতিদিন টি আওয়ার্সে করলেই এই কাজটা তারা করতে পারবে। সেক্ষেত্রেও আমরা একজন লোক একদিনে কতটা অংশ সে করতে পারে এটা বের করব। এখানে সলিউশনটা দেওয়া আছে, ওয়ার্কিং 6 hours a day in 7 days 10 person can do one work। তো 1 part of the work, 1 part বলতে সম্পূর্ণ বোঝাবে। তাহলে এক ঘন্টায় যদি একদিনে 1 person এত পার্ট করতে পারবে। এখন শেষের যেটা আমরা চাইছিল সেটা আমরা টি আওয়ার্সে ধরে নিলাম। লেট 14 person can do in 6 days by working টি আওয়ার্স, অর্থাৎ এই টিটার ভ্যালুই কিন্তু আমার বের করতে হবে। যেহেতু এখানে আমরা 1 বের করেছিলাম, এখানে আমরা ঠিকই 1 বের করব। ওয়ার্কিং 1 hours a day in 1 days 1 person can do এত পার্ট অফ দ্য ওয়ার্ক। তো এখানে যেহেতু দুইটাই সেম ওয়ার্ক এবং উভয়ের ক্ষেত্রে আমরা 1 বের করেছি, তার মানে এইটা আর এটা ইকুয়াল। এখন এই দুইটা ইকুয়াল করলেই এই টি এর ভ্যালুটাই আমার বের করতে হবে। এখানে আরেকটা সরাসরি ইউনিটেড রুলে করা যেত, কিন্তু সেক্ষেত্রে একটু ভুল আসে। যেমন আমি যদি বলি 10 person ক্যান ডু এ ওয়ার্ক 7 days বাই ওয়ার্কিং 6 hours অ্যান্ড 1 ডেসের ক্ষেত্রে সেক্ষেত্রে আসবে 7 into 6, সেক্ষেত্রে 42 hours, কারণ একদিনে তো 42 hours হয় না। যার কারণে সরাসরি ইউনিটারি রুল এখানে অ্যাপ্লাই করলে মানে ল্যাঙ্গুয়েজগত কিছু ভুল হবে। যার কারণে ল্যাঙ্গুয়েজটা এরকম করা হয়েছে যে উভয়ের ক্ষেত্রেই একজন একদিন 1 ঘন্টা 1 পার্সনের ক্ষেত্রে কত পার্ট করে। তো উভয়ই যেহেতু সেম কাজ এবং উভয়ের ক্ষেত্রেই 1 এবং সব কিছুর ক্ষেত্রে 1 নেওয়া হয়েছে, তাহলে এটা ইকুয়াল হবে। ওটা এখানে লেখা হয়েছে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চিন, এখানে দা লিখে দিবে। অ্যাকর্ডিং টু দ্য কোশ্চিন দিস ইকুয়াল দিস, তারপরে ক্রস মাল্টিপ্লিকেশন করলে, এরপরে যেহেতু এই দুইটা এখানে মাল্টিপ্লিকেশন আছে ক্যান্সেল করতে হলে উভয় পাশে 6 এবং 14 দ্বারা ডিভাইড করতে হবে। সেক্ষেত্রে 6 এবং 6 ক্যান্সেল হয়ে যাবে,
7 এবং 14 ক্যান্সেল করলে 2 হবে, 2 এর সাথে 5 ক্যান্সেল করলে 5 হবে। তাহলে রিকোয়ার্ড আনসার 5 আওয়ার্স। এরপরে 16 নাম্বারটা HW আছে, এটা পূর্বের ম্যাথের সাথে সিমিলার থাকার কারণে এটা HW দেওয়া হয়েছে। একটাই মাত্র HW আছে, এটা বাসায় করতে হবে। Question 17. A bus was hired at Taka 5700 to go for a picnic under the condition that every passenger would bear equal fare. But due to the absence of 5 passengers, the fare was increased by Taka 3 per head. অর্থাৎ প্রতিজনে 3 টাকা করে বেড়ে গেল 5 জন অনুপস্থিত থাকার কারণে। হাউ মেনি প্যাসেঞ্জার অ্যাভিলড দ্য বাস, অর্থাৎ পিকনিকে কতজন যোগদান করেছিল আসছিল সেটা আমার বের করতে হবে। 5 জন এখানে অ্যাবসেন্ট ছিল, তা আমরা ধরে নেই যে পিকনিকে একজন উপস্থিত ছিল। তাহলে সেক্ষেত্রে পূর্বের ভাড়া বর্তমান ভাড়া কত, আর 5 জন আসলে কত ভাড়া, প্রত্যেকে কত টাকা করে ভাড়া হতো, তো দুইটার পার্থক্যই দেওয়া আছে। টাকা 3 পার হেড, প্রতিজনে 3 টাকা করে বেড়ে গিয়েছিল। তার মানে পূর্বের ভাড়া আমি বর্তমানে কত ভাড়া হয় আর 5 জন আসলে প্রতিজনে কত ভাড়া হয়, এই দুইটা বের করতে পারলেই এই দুইটার পার্থক্যই দেওয়া আছে টাকা 3। এখানে লেট দ্য নাম্বার অফ প্যাসেঞ্জার অ্যাভেলড ইন দ্য বাস ওয়াজ এক্স, অর্থাৎ একজন বাসে যোগদান করেছিল। সেক্ষেত্রে যেহেতু এখানে টোটাল ভাড়া ছিল 5700, তাহলে একজন লোক যদি 5700 ভাড়া দেয়, তাহলে একজন ওই কি ইউনিটের রুলে এটা পাওয়া যাবে। যেভাবে লিখতে পারো, ফায়ার অফ পার প্যাসেঞ্জার টাকা 5700 বাই এক্স। এখন যদি যে 5 জন অ্যাবসেন্ট ছিল তারা যদি উপস্থিত থাকতো, তাহলে সেক্ষেত্রে টোটাল প্যাসেঞ্জার হতো এক্স প্লাস 5। ইফ অল দ্য প্যাসেঞ্জার্স উড কাম, দেন টোটাল প্যাসেঞ্জার্স উড বিকাম এক্স প্লাস 5। এখন এই 5 জন যদি আসতো তাহলে কিন্তু ভাড়া একটু কম হতো। সেক্ষেত্রে ভাড়া কত আসতো, ফায়ার পার প্যাসেঞ্জার উড বি টাকা, তাহলে ওই টোটাল ভাড়াটাকে এক্স প্লাস 5 দ্বারা ডিভাইড করলেই এইটা ভাড়া হতো যদি 5 জন স্টুডেন্ট প্যাসেঞ্জার আসতো। তাহলে এইটা কিন্তু কম আর এটা কিন্তু বেশি, কারণ এখানে স্টুডেন্ট অনুপস্থিত ছিল। আর এমনিতে আমরা বুঝতে পারি এক্স প্লাস 5 যেহেতু বড়, তাহলে ডিভিশন করলে এটা ছোট হয়ে যাবে। তাহলে এই দুইটার ডিফারেন্সই কিন্তু দেওয়া আছে 3। এটাও পার প্যাসেঞ্জারের ভাড়া, এটাও পার প্যাসেঞ্জারের ভাড়া, এবং এটা 5 জন অনুপস্থিত থাকার কারণেই এই ভাড়াটা বেশি আসছে। তার মানে এটা থেকে এটা যদি ডিভিশন করা হয় তাহলেই 3 আসবে। তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চিন এই দুটো ডিভিশন করলেই 3 হবে। এখন ক্যালকুলেশন, সিম্পল ক্যালকুলেশন, দুটারই এলসিএম আনতে হবে, এক্স ইন্টু এক্স প্লাস 5। এরপরে এটার সাথে ডিভিশন করলে এক্স প্লাস 5 পাওয়া যাবে, এক্স প্লাস 5 এর সাথে মাল্টিপ্লিকেশন করলে এটা হবে, এবং 5 এর সাথে করলে 2500। এরপরে মাইনাস এটার সাথে এক্স মাল্টিপ্লিকেশন করলে 5700x। এখন 5700x ক্যান্সেল হয়ে যাবে। এরপরে আর মাল্টিপ্লিকেশন করলে ওইটাই আবার লেখা হয়েছে, এই দুটো ক্যান্সেল হয়ে যাবে। এরপরে 3 সাথে এটা ক্রস মাল্টিপ্লিকেশন করলে আমরা পাবো 3x x প্লাস 5 ইকুয়াল 2500। এরপরে এটাকে মাল্টিপ্লিকেশন করলে 3x স্কোয়ার প্লাস 15x মাইনাস 2500। এখন উভয়ের মধ্যেই 3 কমন যায়, অর্থাৎ 3 দ্বারা আমরা যদি উভয় পাশে ডিভাইড করি, ডিভাইডিং বাই 3 অন বোথ সাইডস, উই গেট x স্কোয়ার প্লাস 5x মাইনাস 9500,
অর্থাৎ এটাকেও 3 দ্বারা ডিভাইড করেছে, এটাকেও 3 দ্বারা ডিভাইড করা হয়েছে, এটাকেও 3 দ্বারা ডিভাইড করা হয়েছে। এরপর এটাকে আমরা মিডিল টার্ম ব্রেকআপ মেথড অ্যাপ্লাই করলে অর্থাৎ 9050 100কে আমরা ভেঙে আমরা দুইটা ফ্যাক্টর পাবো 195। তো ওই দুটার সাবট্রাকশন করলেই আমরা 5x পাবো। এরপরে এই দুটা থেকে x কমন যাবে, এই দুটা থেকে 95 কমন গেলে আমরা x প্লাস 100 এবং x মাইনাস 95 পাবো, দুইটা ফ্যাক্টর আসবে। এখন এইটা ইকুয়াল 0 ধরা যাবে না, কারণ এটা ইকুয়ালটা যদি 0 ধরি তাহলে x এর ভ্যালুটা আসবে -100, কিন্তু এখানে তো x এখানে প্যাসেঞ্জার তো আর মাইনাস হতে পারে না, যার কারণে x নট ইকুয়াল 100, দেন x মাইনাস 95 ইকুয়াল 0 হবে এবং x ইকুয়াল হবে 95। অতএব 95 প্যাসেঞ্জার্স ওয়ার অ্যাভেলড ইন দ্য বাস। অনেক সময় কোশ্চেন করতে পারে যে মোট কত প্যাসেঞ্জার ছিল, তাহলে মানে টোটাল কতজন আসার কথা ছিল, সেক্ষেত্রে কিন্তু x প্লাস 5 আনসার হবে, সেক্ষেত্রে 100 হবে আনসার। অনেক সময় আনসারটা হয়তো ঘুরেও বলতে পারে। তো যেহেতু এখানে বলছিল যে কতজন অ্যাভেলড ছিল, সেক্ষেত্রে সেটা আমরা x ধরে নিয়েছিলাম, আনসার হবে 95 প্যাসেঞ্জার ওয়ার অ্যাভেলড ইন দ্য বাস। Question number 18. A boatman can go d kilometer in p hours against the current. He takes q hours to cover that distance along the current. What is the speed of the current and the boat? এখানে একটা জিনিস আগে থেকে জানতে হবে যে কারেন্ট বোট যখন কারেন্টের দিকে যায় তখন কিন্তু বোট নিজের গতি এবং কারেন্টের গতি দুইটা মিলায়ে যায়, একসাথে যায়। আবার যখন অর্থাৎ সেক্ষেত্রে অ্যালং দ্য কারেন্ট হবে স্পিড অফ বোট প্লাস স্পিড অফ কারেন্ট। আবার যখন বোট কারেন্টের অপোজিটে যায়, এগেনস্টে যায়, তখন কিন্তু ওই স্রোতের যে কারেন্টের যে বেগটা সেটা তাকে অপেক্ষা করে যেতে হয়। সেক্ষেত্রে স্পিডটা পাওয়া যাবে যে বোটের যে স্পিডটা সেটা থেকে কারেন্টের স্পিডটা বাদ দিয়ে সেই গতিতে কিন্তু বোটটা সামনের দিকে যাবে। অনেক সময় এমনও হতে পারে যদি কারেন্টের স্পিডটাই বোটের স্পিড থেকে বেশি হয়, তাহলে কিন্তু স্রোত যেদিকে যাবে বোটটাও কিন্তু সেদিকে যেতে বাধ্য থাকবে, কারণ এখানে কারেন্টের স্রোতের বেগ যদি বেশি হয় তাহলে নৌকা স্রোতের দিকে যেতে বাধ্য থাকবে। তো অবশ্যই নৌকার বোটের যে স্পিডটা সেটা কারেন্টের স্পিড থেকে সবসময় বেশি থাকে, যার কারণে আমরা অ্যালং দ্য এগেনিস্ট দ্য কারেন্টের ক্ষেত্রে আমরা বোটের স্পিড পাবো স্পিড অফ বোট মাইনাস স্পিড অফ কারেন্ট। তাহলে এটা আমাদের বের করতে হবে যে বোটম্যান ক্যান গো d কিলোমিটার ইন p hours against the current, he takes q hours to cover the distance along the current. What is the speed of the current and the boat? তাহলে স্রোতের বিপরীতে তার স্পিড হবে, এখানে আমরা জানি স্পিড ইকুয়াল ডিস্টেন্স বাই টাইম, সেক্ষেত্রে স্রোতের বিপরীতে তার স্পিড হবে d/p এবং স্রোতের দিকে তার স্পিড হবে d/q। এখানে কিন্তু ডিস্টেন্সটা সেই d কিলোমিটারই ধরতে হবে। এখানে সলিউশনটা দেখি আমরা। তো লেট স্পিড অফ বোটের যেটা সেটা আমরা x ধরে নিলাম এবং স্পিড অফ কারেন্টটা y ধরে নিলাম। স্পিড অফ বোট অ্যালং দ্য কারেন্ট x প্লাস ওয়াই, আমি আগে বলেছি যে স্রোতের দিকে যখন যাবে তখন স্পিডটা পাওয়া যাবে বোটের নিজের যে স্পিড এবং স্রোতের যে স্পিড, কারেন্টের যে স্পিড, সেটার মিলায়ে যে স্পিডটা পাওয়া যাবে সেই গতিতে কিন্তু বোটটা যাবে। আবার স্পিড অফ বোট এগেইনস্ট দ্য কারেন্ট, এটা হবে x মাইনাস ওয়াই, কারণ বোটের যে স্পিড সেখান থেকে স্রোতের স্পিডটা বাদ দিয়ে যে স্পিড পাওয়া যাবে সেই স্পিডে কিন্তু বোটটা যাবে। এখন আমরা জানি স্পিড ইকুয়াল ডিস্টেন্স বাই টাইম,
সুতরাং স্রোতের দিকে অর্থাৎ এটা অ্যালং দ্য কারেন্ট এটা সেক্ষেত্রে এটার স্পিড পাওয়া যাবে d/q, কারণ ডিস্টেন্স সেক্ষেত্রে d এবং টাইমটা সেক্ষেত্রে q, এবং এটা আমরা অ্যালং দ্য কারেন্ট আমরা দেখেছি x+y হবে, এবং ঠিক এগেইনস্ট দ্য কারেন্ট হবে x-y, এবং স্পিডটা এক্ষেত্রে এখানে ডিস্টেন্স ছিল t এবং টাইম ছিল p, তাহলে d/p। আমাদের বের করতে হবে স্পিড অফ বোট এবং স্পিড অফ কারেন্ট, যে দুটাতে আমরা x-y ধরে নিয়েছি, তাহলে x এবং y এর ভ্যালুটাই আমাদের বের করতে হবে। তো এখন এই দুটাই অ্যাডিশন এবং সাবট্রাকশন করলেই x-y এর ভ্যালুটা চলে আসবে, অথবা x একটা ভ্যালু বের করে 1 এবং 2 অর্থাৎ সাবস্টিটিউশন মেথড অ্যাপ্লাই করলেও আমরা বের করতে পারবো। তো এখন এই দুইটা যদি আমরা অ্যাড করি, y ক্যান্সেল হয়ে যাবে, x এবং x অ্যাড করলে 2x, এবং এই দুটা অ্যাড করলে এটাকে ফ্র্যাকশনের অ্যাডিশন, যেহেতু এলসিএম নিয়ে অ্যাডিশনটা করতে হবে, এলসিএম নেওয়ার দরকার নেই, এইভাবে আনসারটার মধ্যে রেখে দিলে হবে। আমরা এখানে ডি কমন নিব, উপর থেকে দুটাতেই যেহেতু ডি আছে, এটা কিন্তু উভয় পাশে ডি, এটা এখানেও d/q, এখানে d/p, পূর্বে দেখেছি উপরের লাইনটা দেখা যাচ্ছে না। তো ডি যদি কমন নেই, এখানে 1/q 1/p আসবে। এরপরে উভয় পাশে যদি আমরা 2 দ্বারা ডিভাইড করি, তাহলে 2টা এই পাশে ডির সাথে ডিভাইড আসবে, তো এটাই আসবে আমাদের স্পিড অফ বোট। এখন ওই দুইটা ইকুয়েশন যদি আবার আমরা সাবট্রাকশন করি, তাহলে এটা মাইনাস হবে, এটা প্লাস হবে, এটা মাইনাস হবে, সেক্ষেত্রে x ক্যান্সেল হয়ে যাবে, y অ্যাড করলে 2y, এবং এটার সাথে এটা সাবট্রাকশন করতে হবে। সিমিলারভাবেই আমরা ওই 2 দ্বারা প্রথমে ডি কমন নেব, এবং 2 দ্বারা ডিভাইড করলে এটাই হবে স্পিড অফ কারেন্ট। দিস ইজ আওয়ার আনসার। 19 number. A boatman goes 15 kilometers and returns from there in 4 hours playing by oar. ওর বলতে এখানে বৈঠা বা নোঙর বোঝানো হয়েছে, বৈঠা আর কি। He goes 5 kilometers at period of time along the current and goes 3 kilometers at the same period of time against the current. Find the speed of the oar and current. অর্থাৎ বৈঠার এবং স্রোতের স্পিডটা এখানে বের করতে বলা হয়েছে। তো এখানে টাইমটা কিন্তু এখানে দেওয়া নাই, শুধু যাওয়ার আসার দুইটার মিলাইয়ে যে টাইম, সেই টাইমটা দেওয়া আছে এখানে 4 hours, অর্থাৎ আমাদের যাওয়ার টাইম আসার টাইম আমাদের এখানে বের করে নিতে হবে আগে। তাহলে আমরা অ্যালং দ্য কারেন্ট এবং এগেইনস্ট দ্য কারেন্টের যে স্পিড সেটা আমরা পাবো, কারণ যাওয়ার ডিস্টেন্সটা দেওয়া আছে 15 কিলোমিটার, যাওয়ার ডিস্টেন্সটা আসার ডিস্টেন্সটা দেওয়া আছে, কিন্তু যাওয়ার টাইমটা দেওয়া নেই। আমাদের স্পিড বের করতে হলে অ্যালং দ্য কারেন্ট, এগেইনস্ট দ্য কারেন্ট, এইগুলো যদি আমরা স্পিড বের করতে চাই, সেক্ষেত্রে ডিস্টেন্সের সাথে তার টাইমটা লাগবে। এখানে যাওয়ার ডিস্টেন্স দেওয়া আছে 15 কিলোমিটার, কিন্তু টাইম দেওয়া আছে দুইটার মিলায়, যাওয়ার এবং আসার। তো এই জন্য আগে আমাদের টাইমটা আগে বের করতে হবে, টি বের করতে হবে। তা আমরা ধরে নেব যে যাওয়ার টাইমটা টি এবং আসার টাইমটা হবে 4 - t। লেট দ্য রিকোয়ার্ড টাইম টু গো অ্যালং দ্য কারেন্ট ইজ t hours অ্যান্ড দ্য রিকোয়ার্ড টাইম টু রিটার্ন এগেইনস্ট দ্য কারেন্ট, তাহলে টোটাল টাইম যেহেতু 4 hours ছিল, তাহলে 4 থেকে t বাদ দিলে এটাই হবে আসার টাইম। এখন যাওয়ার সময় স্পিড তাহলে হবে 15/t, যাওয়ার সময় স্পিড হবে 15/t, এবং আসার সময় স্রোতের বিপরীতে যখন আসবে তখন স্পিড হবে 15/4 - t, কারণ যাওয়ার সময় দুটারই ডিস্টেন্স 15, কিন্তু যাওয়ার সময় টাইম ছিল t, তাহলে যাওয়ার সময় স্পিড হবে 15/t, এবং আসার সময় 15/4 - t, কারণ আসার সময় টাইম দেওয়া আছে 4 - t। এগেইনস্ট দ্য কারেন্ট মানে স্রোতের বিপরীতে যখন আসতেছে, যাচ্ছে স্রোতের দিকে এবং আসতেছে স্রোতের বিপরীতে, এবং এইটারই রেশিও দেওয়া ছিল 5:3। এখানে বলেছিল যে 5 কিলোমিটার অ্যাট এ পিরিয়ড অফ টাইম অ্যালং দ্য কারেন্ট, অর্থাৎ স্রোতের দিকে যখন ছিল সেক্ষেত্রে স্পিডটা ছিল 5, এবং আসার সময় স্পিডটা ছিল 3 কিলোমিটার, যার কারণে এই দুইটা রেশিও নেওয়া হয়েছে
5:3। এখান থেকে মূলত আমি টি এর ভ্যালুটা পাবো। এই টি এর ভ্যালু নিয়েই ঠিক 18 নাম্বার যেভাবে করেছিলাম আবার সেম প্রসেসে এরপরে আমাদের শুরু করতে হবে। এটা শুধু টি এর ভ্যালুটা বের করার জন্য এভাবে আমরা রেশিও নিলাম। যাওয়ার সময় স্পিড এটা, আসার সময় স্পিড এটা, এই দুটোরই রেশিও দেওয়া ছিল 5:3। তো এখন এখানে ইস্টু বলতে এখানে ডিভিশন বোঝায়। তো ডিভিশনটা আমি দেখাই নাই, একবারেই ডিভিশন মনে করি মাল্টিপ্লিকেশন দিয়ে নিউমিনেটর এবং ডিনোমিনেটর এখানে উল্টায় দেওয়া হয়েছে। এবারে 15 ক্যান্সেল হয়ে যাবে। এবারে ক্রস মাল্টিপ্লিকেশন করলে 5-এর সাথে টি 5t এবং 3-এর সাথে 4 12 - 3t। এরপরে এটাকে সাইড চেঞ্জ করে ডিভিশন করে আমি টি এর ভ্যালু পাবো 3/2। তাহলে টি এর ভ্যালু পেলাম 3/2। তাহলে অ্যালং দ্য কারেন্ট, এখানে টি এর ভ্যালুটা যদি বসাই 15/t হবে স্পিড অ্যালং দ্য কারেন্ট, এবং এগেইনস্ট দ্য কারেন্ট স্পিড হবে, এখানে যদি টি এর ভ্যালু বসাই পাওয়া যাবে। তাহলে এখন আমি আমাদের বের করতে বলেছি স্পিড অফ ওর অ্যান্ড স্পিড অফ কারেন্ট। তাহলে x + y হবে, আমরা যদি ওরের স্পিডটা x ধরি এবং কারেন্টের স্পিডটা y ধরি, তাহলে x + y হবে 15/t এবং x - y হবে 15/4 - t, কারণ এই স্পিডটা অ্যালং দ্য কারেন্ট আর এই স্পিডটা এগেইনস্ট দ্য কারেন্ট। এবং টি এর ভ্যালুটাও কিন্তু আমি পেয়েছি, এখানে বসায় দিলেই চলে আসবে। এখানে লেট স্পিড অফ ওর x km/h and speed of current y km/h. So along the current x + y, এখানে 15/t, t এর ভ্যালুটা বসিয়ে দিয়ে x + y পেলাম 10, এবং এগেইনস্ট দ্য কারেন্ট x - y 15/4 - t, তাহলে x - y t এর ভ্যালুটা বসিয়ে দিলে এখানে পাওয়া যাবে x - y = 6। তাহলে x + y পেলাম 10, x - y পেলাম 6, এর দুটায় অ্যাডিশন করলে x এর ভ্যালু পাবো, সাবট্রাকশন করলে y এর ভ্যালু পাবো। অ্যাডিং 1 and 2 we get x = 18 and subtracting 2 from 1 we get y = 2. তাহলে এটাই স্পিড অফ ওর, এটাই স্পিড অফ কারেন্ট। Here is answer. Speed of ore 8 km/h and speed of current 2 km/h. Question number 20, last question. Two pipes are connected with a tank. The empty tank is filled up in t1 minutes by the first pipe and it becomes empty in 2t minutes by the second pipe. If the two pipes are opened together, in how much time will the tank be filled up? অর্থাৎ একটা ট্যাঙ্কি t1 মিনিটে প্রথম পাইপ দ্বারা সেটা পূর্ণ হচ্ছে এবং দ্বিতীয় পাইপ t2 মিনিটে এটা পানি বের হয়ে যাচ্ছে। এবং এখানে বলা আছে যে 2tটা বড়, t1টা ছোট, অর্থাৎ বেশি সময় ধরেই বের হতে বেশি সময় লাগে এবং ফিল্ড হতে কম সময় লাগে। এখন যদি দুইটা পাইপে একসাথে খুলে দেওয়া হয় তাহলে সেটা কিন্তু অবশ্যই পূর্ণ হবে, কারণ পানিটা আসতে কম সময় লাগে, যার কারণে দুইটা ট্যাঙ্কি যদি একসাথে খুলে দেওয়া হয় তাহলে পানিটা পূর্ণ হবে, ট্যাঙ্কটা পূর্ণ হবে। দুইটা পাইপ একসাথে খুলে দিলে ট্যাঙ্কটা পানির দ্বারা পূর্ণ হবে। তো সেটা কত সময় লাগবে সেটাই আমার বের করতে হবে। Solution: the first pipe takes t1 minutes to fill up one tank. তাহলে 1 মিনিটে সেটা পূর্ণ হতে কত পার্ট, 1/t1 পার্ট। অনুরূপভাবে সেকেন্ড পাইপ দ্বারা বের হয়ে যেতে 1 মিনিটে কতটুকু বের হয়ে যাচ্ছে, কত পার্ট সেটা বের আসবে। দ্য সেকেন্ড পাইপ টেক্স t2 minutes to empty one tank. অতএব দ্য সেকেন্ড পাইপ টেক্স 1 মিনিটে এতটুকু বের হয়ে যাচ্ছে। 1 মিনিটে পূর্ণ হচ্ছে এতটুকু এবং 1 মিনিটে বের হয়ে যাবে এতটুকু। যেহেতু t2 বড়, তাহলে এটাকে যখন ডিভিশন করব তখন এটাই হয়ে যাবে ছোট।
এমনিতেও আমরা জানি যে পূর্ণ 1 মিনিটে পূর্ণটা বেশি হবে। তাহলে দুটো একসাথে যদি আমি ওপেন করে দেই, তাহলে এটা থেকে এটা বাদ দিলে যেটা পাওয়া যাবে অতটুকুই পানি ট্যাঙ্কে পূর্ণ হবে। If two tanks are open together, 1/T1 minus 1/T2 part is filled in 1 minute. যেহেতু 1 মিনিটের আমরা নিয়েছি, তাহলে এতটুকু অংশই 1 মিনিটে পূর্ণ হবে। So if two tanks are open together, তা আমাদের এত পার্ট 1 মিনিটে পূর্ণ হচ্ছে, কিন্তু আমাদের বের করতে হবে ফুল পার্টটা কতটুকু সময় পূর্ণ হবে। আর ফুল পার্ট বলতেই 1 পার্ট বোঝাবে, 1 পার্ট মানেই ফুল পার্ট। অতএব এত পার্ট ইজ ফিল্ড আপ ইন 1 মিনিট, অতএব 1 পার্ট আর ফুল পার্ট ইজ ফিল্ড আপ ইন, ডিভিশন করতে হবে। ডিভিশন করলে এটা নিউমারেটর ডিনোমিনেটর চেঞ্জ হবে। অতএব hence the required time is T1 T2 by T2 minus T1 minute. Okay, no more today. Thanks.